এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ভূত ভীষণ হরর পডকাস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শুভ। ঈদ উপলক্ষে আজকে আপনাদের জন্য আমি হাজির হয়েছি একটি স্পেশাল হান্টেড সত্যি ঘটনা নিয়ে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে যে ঘটনাটি আপনারা শুনতে চলেছেন এটি মাস দুয়েক আগেই আমার চ্যানেলের একজন সদস্যের থেকে পেয়েছিলাম, কিন্তু আমি অপেক্ষা করছিলাম আজকের এপিসোডে সেটা আপনাদের সাথে শেয়ার করব জন্য। তো আজকে ঈদ, আর এই ঈদের সময়ে ঘটা আজকের এই ঘটনাটি যেটি আজ আপনারা শুনতে চলেছেন। আর বেশি সময় নেব না, চলে যাব আজকের মূল ঘটনায়। ঘটনাটি পাঠিয়েছেন রাজারহাট নিউ টাউন থেকে অঞ্জন ঘোড়াই। উনি যেভাবে আমাদের ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। আপনাদের অনুরোধ করব হেডফোনটা থাকলে হেডফোনটা লাগিয়ে নিন আর শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটি শুনবেন। শুরু করছি আজকের স্পেশাল হাড় হিম করা এপিসোড। হাই শুভ, আমি অঞ্জন ঘোড়াই, রাজারহাট নিউ টাউন থেকে তোমার চ্যানেলের একজন ফলোয়ার। তোমার চ্যানেলের অনেক ভৌতিক ঘটনা আজ পর্যন্ত শুনেছি, তবে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর ওপরে কোনো ঘটনা পেলাম না। তাই আমার মামার বাড়িতে মামার সাথেই ঘটা একটা ভয়ঙ্কর ঘটনা তোমার সাথে শেয়ার করছি। আমার দাদুর 2 ছেলে আর 2 মেয়ে। আমার মা সব মামা মাসিদের মধ্যে সবচেয়ে ছোট। আমার মামার বাড়ি পূর্ব বর্ধমানে। 2004 সালে আমার মামা অস্বাভাবিক একটা ঘটনার কারণে মারা গিয়েছিল। আমার মায়ের সবে বিয়ে হয়েছে তখন, আর সেই বছরেই এই দুর্ঘটনাটা ঘটে। মৃত্যুটা এমন ভয়ঙ্কর ঘটনার পরে হয়েছিল যে সেটা বলার না। মা আর বাবার কাছে যতটা শুনেছি সেটুকুই তোমাকে শেয়ার করছি। মামার বাড়িতে সবাই একসাথেই থাকতো, এমনকি এখনো সবাই একসাথেই থাকে। আমার দাদু ফরেস্ট ডিপার্টমেন্টে একজন কর্মরত স্টাফ ছিলেন। বর্তমানে তিনিও বেঁচে নেই, কিন্তু দিদা রয়েছে। কিন্তু শারীরিক অবস্থা ওনারও বর্তমানে ভালো নেই। মামার ওইভাবে চলে যাওয়ার পর দাদু সেটা মেনে নিতে পারেননি, যার জন্য দাদুও ভীষণ রকম অসুস্থ হয়ে পড়েছিলেন। 2007 সালে উনিও মারা যান। দাদুর যে খুব একটা বয়সও হয়েছিল তেমনটাও না, কিন্তু ছেলের অকাল মৃত্যুতে উনি ভেঙে পড়েছিলেন। মায়ের কাছে শুনেছি মামা পড়াশোনাতে খুবই ভালো ছিল, সারাক্ষণ বইপত্র নিয়েই ব্যস্ত থাকত। বাইরে খুব একটা দরকার ছাড়া বেরোতেন না। তবে পড়াশোনায় খুব ভালো হলেও ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার বদলে মামার ইচ্ছে ছিল আর্কিটেকচার হওয়ার। মামার ছবি আঁকার হাতও নাকি খুব ভালো ছিল, যতটা মায়ের থেকে শুনেছি। আর নিজের স্বপ্নকে বাস্তবে পূরণ করার জন্য উচ্চ মাধ্যমিকের পর থেকেই সেটার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। কাজের প্রতি ভালোবাসা থাকলে যেটা হয় আর কি, খুব তাড়াতাড়ি নিজের স্বপ্ন পূরণ করে ফেলেন। এত তাড়াতাড়ি এতটা উন্নতি হয়তো কারো সহ্য হয়নি। মামা হায়দ্রাবাদে বড় একটা কোম্পানিতে কাজ পেয়ে যান। নিখুঁত আর ইউনিক কাজের জন্য অল্প সময়ের মধ্যেই কোম্পানিতে ভালো একটা পজিশনও পেয়েছিল। চাকরি পাওয়ার পর মামাকে হায়দ্রাবাদেই বেশিরভাগ সময়টা থাকতে হতো। বছরে 2 থেকে 3 বার নাকি বাড়িতে আসতো। বড় মামা সে সময় কাপড়ের ব্যবসা করত, বেশ ভালোই বড় ব্যবসা ছিল। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু ওই যে সুখ বেশি দিন কপালে থাকে না কারো। 2002 সালে দুর্গাপূজার সময়ে আমার আর্কিটেক্ট মামা মানে সুব্রত মামা বাড়িতে আসে। গোটা পূজা হই হই করে পার হয়। ভাইফোঁটার পরদিনই মামার চলে যাওয়ার কথা ছিল, সেজন্য আগে থেকেই ফ্লাইটের টিকিট করে রেখেছিল মামা। মা আমাকে বলেছিল যে সে বছর অন্যবারের থেকে বেশি ধুমধাম করে ভাইফোঁটার অনুষ্ঠানটা হয়েছিল। ইচ্ছে মতো অনেক মানুষকে কাপড়ও দিয়েছিল মামা।
পরদিন সকালে বর্ধমান থেকে কলকাতা এয়ারপোর্টে যাওয়ার জন্য মামা বের হয়। এয়ারপোর্ট পর্যন্ত বড় মামা সাথে করে যাবে এটা ঠিক হয়। তো দুজনে বাড়ি থেকে বেরিয়েছে। ঠিক সেই সময়েই হঠাৎ সুব্রত মামা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু বড় মামা পাশেই ছিল জন্য পড়ে যায়নি। ঘটনার এটুকুতে কোনো ভয়ঙ্কর কিছু না হলেও এরপরে যা ঘটেছিল সেটা শোনার পরে সবার গায়ে শিহরণ হবেই। মামার অজ্ঞান হয়ে যাওয়াটা শুরুতে অস্বাভাবিক মনে না হওয়ায় কেউ খুব একটা ভীত হয়নি। সবাই ভেবেছিল প্রেশার আপ হয়েছে, তার জন্য হয়তো এটা হয়ে থাকবে। তো এরপরে ডাক্তারকে ডাকা হয়। উনি এলে প্রেশার চেক করে দেখেন যে প্রেশার ঠিকঠাকই রয়েছে। আর এমনটা কখনো সম্ভব না যে হঠাৎ করে বেড়ে গিয়ে আবার ঠিকঠাক হয়ে যাবে। ডাক্তারবাবুর কথা মতো মামাকে একটু রেস্ট নিতে হয়, ততক্ষণ তিনি ওখানে থাকেন। হঠাৎ শুরু হয় ভীষণ রকম পেটে ব্যথা মামার। ডাক্তারবাবু সেখানে ছিলেন জন্য বেশি হয়রান হতে হয়নি কাউকে। ওনার যা চেক আপ করার ছিল সেগুলো করার পর তিনি বলেন যে কিছু টেস্ট করা হবে। এদিকে ট্রেনের সময় পার হয়ে যাচ্ছিল, যেটাতে করে কলকাতা পৌঁছানোর কথা ছিল মামার। কিন্তু অসুস্থ অবস্থায় যাওয়াটা ঠিক হবে না বুঝে মামা যাওয়া ক্যান্সেল করে। ডাক্তারবাবুকে সাথে নিয়ে একটা ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছিল আমার মা, বড় মামা আর দাদু। সেখানে গিয়ে নানা রকম টেস্ট করানো হয় মামার। পরিস্থিতি এতটাই নাকি খারাপ হয়ে যাচ্ছিল সেই সময় যে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যেতে হয় এমার্জেন্সি। সেখানে যাওয়ার পরে পেট ব্যথার বদলে নাকি শুরু হয় হাত আর পায়ের নির্দিষ্ট অংশে ব্যথা। দুই হাতের তালু আর হাতের যেখানে শুরু সেখানে, আর কোমরের কাছে যেখানে পা শুরু হচ্ছে সেখানে, এবং পায়ের হাঁটু এবং পায়ের পাতাতে যন্ত্রণা এতটাই নাকি অসহ্য হচ্ছিল যে 2বার পেন কিলারের ইঞ্জেকশন দেওয়ার পরেও নাকি স্বাভাবিক হচ্ছিল না কিছুতেই। হঠাৎ করে সুস্থ মানুষের এভাবে অসুস্থ হওয়াটা তখন সবার মনে একটু নাড়া দিয়েছিল। তো বেটার ট্রিটমেন্টের জন্য মামাকে একটা ভালো নার্সিং হোমে ভর্তি করানো হয়। সেখানে 7 দিনের মতো অ্যাডমিট থাকতে হয়েছিল মামাকে। কিন্তু 6 দিন সেখানে থাকার পরেও একটা আশ্চর্যের বিষয় হলো, সেটা হলো মামা যে কি কারণে ওরকম অজ্ঞান হয়ে গেছিল বা ওরকম পেট ব্যথা আর পায়ে ব্যথা শুরু হয়েছিল সেটা কিন্তু সেখানকার কোনো ডাক্তারই ধরতে পারেনি। সঠিকভাবে বুঝে যে ওষুধ দেওয়া সেটাকে তারা কিন্তু করতে পারেনি, যেটা ওনারা পরে স্বীকারও করেছিলেন। 7 দিনের মাথায় হঠাৎ করে নাকি মামা সুস্থ অনুভব করে, যার পরেই মামাকে বাড়িতে আনা হয়েছিল। বাড়িতে এনে বেশ কয়েকদিন রেস্টে থাকতে হয় মামাকে। হায়দ্রাবাদে যে অফিসে জব করতো মামা, সেই অফিস থেকে প্রতিদিনই খোঁজ নিতেন ওনারা যে কতটা সুস্থ হয়েছেন। ওনারা মামাকে জানাতেন যে সুস্থ হবার পরেই যেন অফিসে জয়েন করেন, এর জন্য কোনো সমস্যায় মামাকে পড়তে হবে না। অফিস থেকে এই একটা ভালো হেল্প পাওয়ায় মামা একটু মানসিক শান্তি পায়। কিন্তু 7 দিনের অসুস্থতায় মামা একটু দুর্বল হয়ে পড়ছিল। সেটা রিকভারি করতে মামার একটু সময় লাগে। তবে ভালো রিকভার করতে পারছিল না মামা, যেটা মা মাকে বলেছিল। মামা যখন একদম সুস্থ সেদিন রাতেই ঠিক হয় যে আগামী 1-2 দিনের মধ্যে আবার হায়দ্রাবাদে ফিরে যাবে। কোনো অসুবিধা তখন আর নাকি মামার হচ্ছিল না। পরের দিন টিকিট কাটতে যাবে, ঠিক তখনই আবার অসুস্থ হয়ে পড়ে। তো মামা নাকি বলেছিল তার মনে হচ্ছে যেন তার সারা শরীরে সূচের মতো কিছু ফুটছে, আর যার কারণে অসহ্য ব্যথা লাগছে তার। মামাকে আবার সেই নার্সিং হোমে ভর্তি করানো হয়। দিনের পর দিন শুধু আন্দাজের উপরে ওষুধ চলে মামার। তবে দেখা যেত 5 মিনিট আগেই অসহ্য ব্যথায় কাতরাতে, আবার কিছুক্ষণ পরে একদম সুস্থ। এরকম শুধু 1-2বার না, মামাকে বাড়িতে আনা হলে 7-8 দিন ভালো থাকতো, তারপরে আবার যাতাই। মারাত্মক রকম অসহ্য ব্যথার কারণে নার্সিং হোমে আবার ভর্তি করাতে হতো।
7 থেকে 10 দিন নার্সিং হোম আর 7 থেকে 10 দিন বাড়ি, এই রোডে হতে থাকে মামার সাথে। কোনোভাবে মামার আসলে কি সমস্যা হয়েছে সেটা ধরা যাচ্ছিল না, বা হয়তো মেডিকেল সায়েন্সের বোঝার বাইরে এমন কিছু ঘটছিল যার কারণে আসল রোগ নির্ণয় সম্ভব হচ্ছিল না। প্রায় 1 বছরেরও বেশি সময় মামার সাথে এরকমই হতে থাকে। 6 দিন ভালো তো 7 দিন হাসপাতাল আর নার্সিং হোম। দিন দিন এরকম হয়ে যাওয়ার কারণে মামার শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছিল। আমার বড় মাসির যিনি শাশুড়ি, উনি ছিলেন হনুমানজির বড় ভক্ত। উনি মনে প্রাণে হনুমানজিকে বিশ্বাস করতেন। তো উনি মামার শারীরিক অবস্থা এতটা অবনতির কথা জানার পর দাদুর বাড়িতে হনুমানজির একটা পুজোর আয়োজন করতে বলেন। মামার অবস্থা দিন দিন এতটাই খারাপ হয়ে যাচ্ছিল যে যেই যেটা বলতো যে এটা করলে ভালো হবে সেটাই করতে দাদুর বাড়িতে সবাই। হনুমানজির পূজা করার পরে মামার হাতে পুরোহিত একটা সুতো বেঁধে দেয়। জানি না সেই সুতো আদেও কোনো শক্তি ধারণ করে কিনা, তবে যেই শক্তির কারণেই হোক না কেন, পরের দিন থেকে মামা ধীরে ধীরে একটু সুস্থ অনুভব করে। তবে এই ঈদের সময়টাতে, অর্থাৎ 2004-এর মার্চ এপ্রিলের সময়ে আবার আমার দাদুর বাড়িতে সেই একই জিনিস শুরু হয়। কিন্তু গতবার হনুমানজির পূজা করার পরে কোনো সমস্যা না হয় দাদুর বাড়িতে আবার পূজা করে। কিন্তু এইবার ঘটনা একটু অন্যরকম হয়। প্রতি শনি ও মঙ্গলবার করে দাদুর বাড়ির চারদিকে দেখা যেত সিঁদুরের মতো কিছু ছেটানো থাকতো, আর প্রতিটা ঘরে পাওয়া যেত তেলে ভেজানো লেবু, যেগুলোর মধ্যে সূঁচ ফোটানো থাকতো, যার জন্য কিন্তু বাড়ির সবাই শারীরিক অসুস্থতা বুঝতে পারত, কিন্তু সেটা স্থায়ী হতো না। মাঝে মাঝে লেবু আর সিঁদুর দেখতে পাওয়ার ঘটনা ধীরে ধীরে সবার কাছে একটু একটু করে শোনা যেতে থাকে। একদিন সবাই এই ঘটনা নিয়ে কথা বলে, তখন এই বিষয়টা স্বাভাবিকভাবে আর ধরে রাখেনি দাদু। দাদু খুব একটা তান্ত্রিক বা কবিরাজ বিশ্বাস করতেন না, কিন্তু পরিবারের সবার সাথে খারাপ ঘটতে দেখে আর সবার মুখে লেবু আর সিঁদুরের কথা শোনার পরে একদিন যখন নিজে চাক্ষুষ দেখেন, তারপরে নিজে থেকেই এক তান্ত্রিকের কাছে যায়। আশ্চর্যের বিষয় যেটা তান্ত্রিকের থেকে পাওয়া যায় সেটা হলো, সেই তান্ত্রিক দাদুকে দেখা মাত্র নাকি বলে দিয়েছিল যে কি সমস্যা নিয়ে তিনি তার কাছে গেছেন। তবে তান্ত্রিক দাদুকে একটা কথা বলেছিলেন সেদিন, যেটা দাদু বাড়িতে সে সময় কাউকে জানায়নি। সেই কথা মামার মারা যাওয়ার পরে সবাই জানতে পারে দাদুর থেকে। তান্ত্রিক দাদুকে জানিয়েছিল খুবই পরিচিত একজন আমার মামা অর্থাৎ তার ছোট ছেলের উপরে কালো জাদু করছে, কিন্তু হনুমানজির পূজা করার কারণে সে সফল হয়েও হতে পারছিল না। সুব্রত মামার এত তাড়াতাড়ি সাফল্য আর উন্নতি তার সহ্য না হওয়ার কারণে এই কাজ সে করছে, আর বর্তমানে শুধু মামাকে না, পুরো পরিবারটাকে শেষ করার জন্য আরো তন্ত্রমন্ত্র করে চলেছে। যে ভয়ানক কালো জাদু চলছে তাতে করে পরিবারের একজনের প্রাণ যাওয়া নিশ্চিত, আর এই কথাটাই দাদু বাড়ির কাউকে বলতে চায়নি। তান্ত্রিকের কথা মতো দাদু বাড়িতে অনেক কিছু করে, তবে ছোট মামাকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হলো না। মামা গোটা রাত জেগে থাকতো, 24 ঘন্টার মধ্যে প্রায় 22 ঘন্টায় জেগে থাকতো বলা চলে। আর শুধু মাঝে মাঝেই ভয়ে চেঁচিয়ে উঠত আর বলতো, না আমি যাব না, তোমরা চলে যাও, আমি যাব না তোমার সাথে। আমার দিদা সবসময় মামার সাথেই থাকতো। মামার সাথে সাথে দিদারও ঘুম হতো না। হঠাৎ হঠাৎ করে এরকম ভাবে চেঁচিয়ে উঠতো যে কারই বা ঘুম আসবে। রাতের বেলা ঘরের লাইটটা হালকা করে চালানো থাকতো, যে ঘরে মামা থাকতো। তো চিৎকার করা মাত্র দিদা লাইট জ্বালাতো, কিন্তু কাউকে দেখতে পেত না। কিন্তু দেখতে না পেলেও একটা জিনিস দিদা ধীরে ধীরে অনুভব করতে শুরু করে। যখনই মামা ওরকম ভাবে ভয়ে চিৎকার করে উঠতো আর ঘরের নির্দিষ্ট একটা দিকে তাকিয়ে থাকতো,
দিদা হালকা ছায়ার মতো কিছু একটা দেখতে পেত, যেটা 2 দিন দেখার পরে বাড়ির সবাইকে জানিয়েছিল। তান্ত্রিকের সাথে দাদু আর দিদা দুজনে গিয়ে দেখা করে, সবটা বলে। তান্ত্রিক জানায় সে পরদিন খুব সকালে দাদুর বাড়িতে যাবে, কিন্তু সেই রাতেই ঘটে যায় সেই চরম ভয়ানক ঘটনাটা। যেই মামার বিছানা ছেড়ে উঠে এক পা হাঁটার ক্ষমতা ছিল না, সেই মামাকে গভীর রাতে উদ্ধার করা হয় বাড়ির ছাদের ঘরে ফাঁস লাগানো ও ঝোলানো অবস্থায়। প্রতি রাতের মতো দিদা মামার ঘরে ছিল। অন্যান্য দিন মামা ঘন ঘন চিৎকার করে উঠত জন্য দিদার ঘুম আসতো না, কিন্তু মামা সেদিন নাকি একবারের জন্য চিৎকার করেন। এমনকি অন্যান্য দিন জেগে থাকলেও সে রাতে নাকি বিভোর হয়ে ঘুমাচ্ছিল। পাশে কেউ ঘুমিয়ে থাকলে যেটা হয়, মামাকে ঘুমিয়ে থাকতে দেখে দিদারও ঘুম পেয়ে যায়। দাদুর সে রাতে হঠাৎ করে ভীষণ কাশি ওঠে। মায়ের বিয়ে হয়ে গেলেও মামার ওরকম অবস্থা হওয়ার জন্য মা সে সময় দাদুর বাড়িতেই থাকত। দাদুর খুব কাশির আওয়াজ শুনে মা উঠে দাদুকে জল দিতে আসে দাদুর ঘরে। দাদু কিছুক্ষণ পর সুস্থ হলে মামার ঘরে একটু মামাকে দেখে আসতে বলে। মা ঘরে গিয়ে মামাকে বিছানায় না দেখতে পেয়ে দিদাকে ডেকে তোলে। চিৎকার চেঁচামেচিতে বাড়ির নাকি সবাই ধরফর করে ওঠে। মামার ঘরে এসে বিছানায় মামাকে দেখতে না পেয়ে যে যার মতো করে মামাকে ঘরের ভেতরে বাইরে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও মামাকে পাওয়া যায় না। এরপর সবাই যখন ছাদের দিকে যায়, তখন সেই ঘরের মধ্যে ওই অবস্থায় দেখতে পায় মামাকে। মামাকে ওই অবস্থায় দেখা মাত্র সবাই চিৎকার করে ওঠে। পাড়ার লোকেরা প্রায় সবাই উঠে দাদুর বাড়িতে চলে আসে কি হয়েছে সেটা দেখার জন্য। পুলিশকে খবর দেওয়া হলে ওনারা এসে মামার বরটাকে থানায় নিয়ে যায় আর বলে যায় সেইখানে কেউ যেন কিছুতে হাত না দেয়। পাড়ার সবাই বেশ কিছুক্ষণ দাদুর বাড়িতে থাকার পরে নিজের নিজের বাড়ি চলে যাচ্ছিল। সেই সময় মামার ঘরে মামার বিছানার উপরে মাথার দিকে যেটা দেখা যায় যে 5টা লেবু তেল আর সিঁদুর মাখানো, আর তাতে 5টা সূচ ফোটানো। এরপরে পরদিন আরো একটা জিনিস দেখা যায়, যেটা হলো বাড়ির যেই কোণাতে মামার ঘর ছিল সেই কোণায় একটা কালো বিড়াল মাথা কাটা অবস্থায় সেখানে রয়েছে, আর তার গলায় একটা জবার মালা আর তাতে সিঁদুর লাগানো। পুলিশ আসার পরে আরো একটা জিনিস তারা উদ্ধার করে, সেটা হলো সেই ছাদের ঘরে যেখানে কেউ দিনের বেলাতে এমনিতেই যেত না, সেখানে একটা মানুষের মতো দেখতে পুতুল, আর তার চোখে হাতে পায়ে বিভিন্ন জায়গায় পেরেক পোতা রয়েছে, আর তার পাশেই কিছুটা ছাই। দেখে মনে হচ্ছিল অনেকগুলো ধূপকাঠি জ্বালানোর মতো কিছু হয়েছিল, যার পরে সেটা ছাই হয়ে সেই ছায়ের মতো সেটা পড়েছিল। পাশে কিছুটা সিঁদুরের মতো কিন্তু পাওয়া যায়। পুলিশরা শুরুর দিকে আত্মহত্যা মনে করলেও এই সমস্ত কিছু পাওয়ার পর একটু জোর দিয়ে বিষয়টা খতিয়ে দেখতে শুরু করে। পোস্টমর্টেমে আজব রকম তথ্য পাওয়া যায়, যেখানে বলা ছিল যে না তাকে খুন করা হয়েছে আর না সে আত্মহত্যা করেছে। যখন মারা যায় সেই সময় নাকি মামার স্নায়ুতন্ত্র অকেজো হয়ে গেছিল, মানে গিয়ে দাঁড়ায় যে ফাঁসি লাগানোর আগেই মামার মৃত্যু হয়েছিল। কিন্তু তাই যদি হয় তাহলে সে ছাদ পর্যন্ত গিয়েছিলই বা কি করে? পুলিশ অনেক তদন্ত করেও কোনো ক্লু পায়নি, কিন্তু লেবু, মরা বেড়াল আর অস্বাভাবিক জিনিসপত্র বাড়ির মধ্যেও বাইরে দেখে ততক্ষণে বুঝে ফেলেছিল যে তাদের সুখী দেখতে কারো অসুবিধা হচ্ছে, যার জন্য এই কাজটা সে করে যাচ্ছিল। তবে বলে না, যেমন কর্ম তেমন ফল, পাপ করে কেউ কখনো ছাড় পায় না। ঠিক সেটাই হয় বছর 5 পরে। দাদুদেরই এক প্রতিবেশীর বাড়ির সবাই ধীরে ধীরে অস্বাভাবিকভাবে মারা যেতে থাকে। বাড়ির যিনি মালিক ছিলেন, ওনার স্ত্রী পরবর্তীতে নিজের পাপের ফলের কারণে এসব হয়েছে বলে দাদুর বাড়িতে যান, যে সে তাদের কিভাবে ক্ষতি করেছে আর তার ফল কিভাবে পাচ্ছে।
ওনার একমাত্র মেয়েও সেই বছরে বিধবা হয়ে যায়। সংসার চালানোর জন্য একজন বেঁচে ছিল না। কিন্তু বড় মামা আর দাদু বাড়ির সবাই সবটা শোনার পরে সেই মহিলাকে ক্ষমা করে দেয়, যাতে তারা সমস্যার মধ্যে না পড়ে। তার জন্য বড় মামা নিজের ব্যবসার কাজে ওনার মেয়ে এবং ওনাকে কাজে রাখে। এইসব খারাপ কাজ করে যে পুরো পরিবার তাকে শেষ করে দিতে চেয়েছিল, তাকেই মামা আজকে বাঁচিয়ে রেখেছে। শেষ পর্যন্ত প্রাণ গেল নিষ্পাপ কয়েকজনের। তো এই ছিল আমার বাড়িতে ঘটা, মানে আমার মামার বাড়িতে ঘটা কিছু ঘটনা। জানি না তোমার কেমন লাগবে বা চ্যানেলের শ্রোতাদের কেমন লাগবে, তবে চ্যানেলে পড়ে শোনালে ভালো লাগবে। তোমার চ্যানেলে ভবিষ্যতে আরও কয়েকটি ঘটনা লিখে পাঠানোর ইচ্ছা রয়েছে, যেগুলো আমি আমার কিছু ফ্রেন্ডদের থেকে শুনেছি। তো আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন। তো লিসেনার্স, এই ছিল আজকের সেই ভয়ঙ্কর ঘটনা যেটা ঈদের সময়ে ঘটেছিল। তো আমি ঘটনা প্রেরককে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য। তো প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে বা আপনাদের পরিচিত কারোর সাথেই যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, সেটা আমাদের জানতে পারেন। আমাদের চ্যানেলের ইমেল আইডি সেটাতে ইমেল করে পাঠাতে পারেন। তো আপনাদের সাথে ঘটা সেই সমস্ত ঘটনা আমরা আমাদের চ্যানেলে সপ্তাহে যে কোনো একটি এপিসোডে অবশ্যই পড়ে শোনাবো। আপনারা যদি আমাদের সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের যোগাযোগ করতে হবে শুভ 1694 অথবা অমৃতা সরকার 4540 এই নাম্বারে। তো যদি কেউ আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের চ্যানেলেরও হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9563116731। তো অনেকে আছেন যারা ভূত প্রেত এক্সিস্ট করে সেটা বিশ্বাস করেন না। তা আমি অনুরোধ করব যে আপনারা আমাদের চ্যানেলে আপলোড করা এই ঘটনাগুলো এন্টারটেনমেন্ট হিসাবে শুনতে পারেন। যদি কেউ আমাদের চ্যানেলের স্টুডিওতে এসে লাইভে ঘটনা বলতে চান, তা আমি শুভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা আমাদের চ্যানেলের স্টুডিওতে আসুন, আমরা খুবই আনন্দিত ও গৌরবান্বিত হব আপনাদের সান্নিধ্যে। সর্বোপরি আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলের লিঙ্কগুলো আপনাদের পরিচিত সবার সাথে একটু শেয়ার করে দেবেন, যাতে তারাও আমাদের ভূত ভীষণ পরিবারে যুক্ত হতে পারেন। এবং যত সংখ্যক শ্রোতা আমাদের পরিবারে জুড়বেন, আমি বিশ্বাস করি তত নতুন ঘটনা কিন্তু আমরা জানতে পারব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই কামনা করি। আর পাশে থাকা বেল আইকনটিকে টাচ করে নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে ঘটনা আপলোডের সাথে সাথে আপনারা সেই নোটিফিকেশনটি পেয়ে যান। দেশের বাইরে থেকে যদি কেউ ঘটনা পাঠাতে চান, তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা সেই সমস্ত ঘটনাগুলো কিন্তু ভয়েস ক্লিপ করে পাঠাবেন। তো ফিরে আসবো আগামী মঙ্গলবার আরও একটি ভয়ঙ্কর সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।